ওকে, আসসালামু আলাইকুম। সো আমরা অলরেডি জানি যে আমাদের 30 তারিখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক্সাম হবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তোমাদের অনেকেরই ইংলিশ রিলেটেড কিছু কোয়েশ্চেন ছিল। আজকের ক্লাসে বেসিকলি ইংলিশ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, যে সবার যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো সলভ, কিছু কিছু জেনারেল কোয়েশ্চেন আনসার, এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা টেন্স, সেটা কভার করবো। সো আমি একটু চেক করি সবকিছু ঠিক আছে কিনা। জাস্ট সেকেন্ড। ওকে, সো তাহলে হ্যাঁ, অ্যাজ আই ওয়াজ সেইং, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টেন্স। সো আজকে টেন্সটা কভার করব, এবং টেন্স কভার করা ছাড়াও যে যে কোয়েশ্চেন আনসার থাকবে, যে যে সবার যে কনফিউশন গুলো থাকে রিগার্ডিং দ্য এক্সাম, সবকিছু কভার করবো। বাট আজকে মেইন টপিকটা হচ্ছে টেন্স। বিফোর আই গেট ইনটু টেন্স, আমি একটু এসেটা ব্রিফলি আলোচনা করি। এসের যে ব্যাপারটা, ইটস ভেরি সিম্পল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য। ইস্ট ওয়েস্টে 100টা ওয়ার্ডের মধ্যে এসে হবে, 100টা ওয়ার্ডের মধ্যে এসেটা কমপ্লিট করতে হবে, এবং ইটস গোইং টু বি ডিসক্রিপটিভ এসে। সো ডিসক্রিপটিভ এসে 100টা ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে, अगेन ভেরি সিম্পল। এবং এটার ক্ষেত্রে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে, আর কনক্লুশন প্যারাগ্রাফ থাকবে। সো এন্ড বডি প্যারাগ্রাফের যে ব্যাপারটা, বডি প্যারাগ্রাফ কয়টা থাকবে সেটা ডিপেন্ড করে তুমি কয়টা পয়েন্ট দিতেছো, রাইট? সো তুমি যদি ডিসক্রিপশনে দেওয়ার সময় তুমি যদি মনে করো যে তুমি জাস্ট একটা পয়েন্ট নিয়েই কথা বলবা, আলোচনা করবা, তাহলে একটা মেইন বডি প্যারাগ্রাফ থাকলে মোর দেন এনাফ। ইফ ইউ ওয়ান্ট টু ডিসকাস মোর পয়েন্টস, মোর টপ, কি বলে, মোর পয়েন্টস, লাইক পয়েন্টস মানে কি, মেইন বডিতে কাজ হচ্ছে তুমি তোমার যে এসেটা টপিক আছে ওইটার মেইন কথাগুলা সেটা নিয়ে আলোচনা করবা বডি প্যারাগ্রাফে। সো বডি প্যারাগ্রাফে তুমি যদি মনে করো যে তুমি একটার বেশি আহ, একটার বেশি কারণ দিতে চাচ্ছ অন ওয়াই ইউ মে থিঙ্ক সামথিং। সো আমাদেরকে যদি ফর এক্সাম্পল জুলাই রেভলিউশন লিখতে পারে, সাপোজ জুলাই রেভলিউশন সম্পর্কে তোমার যদি দুইটা টপিক, মানে আমি এটাকে একটু এক্সাম্পলিফাই করলে আই থিঙ্ক ইট উইল বি আ লট ইজিয়ার। সো আমি জাস্ট একটা ডক ওপেন করে হোল্ড আপ। গিভ মি আ মিনিট, একটু লোড হতে সময় লাগছে। লোড হোক, আমি তা করছি। ওকে, সো হোপফুলি এই ট্যাব চেঞ্জ হয়েছে, আমার ডক ওপেন করেছি আমি, এন্ড আমি এখানে আমার লাইভটা হচ্ছে কিনা ঠিকভাবে সব দেখতেছি, আমার ফোন আছে। আচ্ছা হ্যাঁ, সো লেটস সে হাইপোথেটিক্যালি আমাদের টপিক দিল হচ্ছে, একটু বড় করে স্ক্রিনটা, 5। ওকে, সো টপিক দিল লেটস সে জুলাই রেভলিউশন। জুলাই রেভলিউশন। সো আমাদের জুলাই রেভলিউশন টপিক দিল, আমরা ইন্ট্রোডাকশন লেখা শেষ, আমাদের এখন আমরা মেইন বডি লিখবো। সো अगेन মেইন বডির হোল পয়েন্টটা হচ্ছে আমাদের যে মেইন কথাগুলা, আমি কেন এটা বিশ্বাস করি, বা এটা সম্পর্কে আমার যে যে ভিত্তি দেওয়া আছে। সো জুলাই রেভলিউশন সম্পর্কে আমি যদি এখন লিখতে চাই যে আমি জুলাই রেভলিউশন অরিজিনটা নিয়ে কথা বলবো। সো জুলাই রেভলিউশন এভাবে স্টার্ট হয়েছে, এটা কোটা আন্দোলন হিসেবে স্টার্ট হওয়ার পরে দেন ইট ফার্দার ইভলভড ইনটু রেভলিউশন এগেইনস্ট দ্য টিরানিক্যাল গভর্নমেন্ট, এরকম যদি আমি লিখতে চাই তাহলে আমি প্রথমে, সো আমি বেসিকলি এই বডি প্যারাগ্রাফে ওইটার অরিজিন হিসেবে সম্পর্কে লিখবো। তো কিভাবে স্টার্ট হলো,
আচ্ছা বাংলিশ লিখতেছি। So how it started, started তারপর কি বলে what it turned into, ঠিক আছে। So আমি বডি প্যারাগ্রাফে জাস্ট এইগুলো নিয়ে আলোচনা করবো। এখন আমি যদি একটা বডি প্যারাগ্রাফে এটা কিভাবে স্টার্ট হলো, তারপর আবার এটার ফলাফল কি, এটার কারণে কি হলো না হলো, ওগুলো সবকিছু যদি একটা জিনিসের মধ্যে একটা বডি প্যারাগ্রাফের মধ্যে লিখতে চাই, ইজ গোইং টু বিকাম ভেরি কনভলিউটেড, খুবই কনফিউজিং হয়ে যাবে রিডারের জন্য। সো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন রিডারের জন্য জিনিসটা পড়া ইজি হয়। সো পড়া ইজি করার জন্য প্রতিটা বডি প্যারাগ্রাফে একটা মেইন আইডিয়া নিয়ে আলোচনা করবো। সো এই একটা বডি প্যারাগ্রাফে একটা মেইন আইডিয়া থাকবে। সো এই তুমি যদি চাও যে তুমি তোমার প্যারাগ্রাফে তুমি মাল্টিপল মেইন আইডিয়া নিয়ে আলোচনা করবা, তাহলে তুমি মাল্টিপল মেইন বডি দিবা। আর তুমি যদি মনে করো একটা মেইন আইডিয়া আলোচনা করলেই তোমার এসেটা হবে, দেন তুমি একটা মেইন বডি দিবা। দ্যাটস প্রিটি সিম্পল। ওকে, সো দ্যাটস দ্য বেসিক জিস্ট অফ ইট। সো এটা এসে নিয়ে এইটুকু কথাই বলার ছিল। ইটস ভেরি সিম্পল। আমরা এইচএসসি তে যেভাবে এসে লিখেছি ওরকম ভাবে লিখতে হবে। ইটস ভেরি ভেরি সিম্পল। সো এখন হচ্ছে টেন্স। সো টেন্সের ব্যাপারটা হচ্ছে ওয়াই ইজ টেন্স ইম্পর্টেন্ট। টেন্স হচ্ছে আমরা ছোটবেলা থেকে টেন্স পড়ে আসছি, আবার কেন টেন্স পড়তে হইতেছে? ওয়াই ইজ টেন্স ইম্পর্টেন্ট। টেন্সের ব্যাপারটা হচ্ছে টেন্স থেকে ওয়ান কোয়েশ্চেন আসে, টু টেন্স জানাটা ইম্পর্টেন্ট বিকজ টেন্সটা যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে তাহলে আমরা ইংলিশ গ্রামারও মেস আপ করবো। ওয়ান অফ দ্য মোস্ট কি বলে কমন মিস্টেক যেটা হয় এসে লিখতে গিয়ে সবার, যে তারা টেন্স ভুল করে। সো তারা হয়তো সেন্টেন্সটা শুরু করে উইথ পাস্ট টেন্স, লেখার মাঝখানে তারা ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্সে চলে আসছে। অথবা এসে একটা প্যারাগ্রাফের শুরু করছে হচ্ছে প্রেজেন্ট টেন্স দিয়ে বা পাস্ট টেন্স দিয়ে, তারপর প্যাসেজের মানে প্যারাগ্রাফের মাঝখান দিয়ে ফিউচার টেন্সে লেখা শুরু করছে। এইটা করলে যেটা হয় একটা ডিসক্রিপেন্সি তৈরি হয়, একটা ডিসকানেক্ট তৈরি হয় রিডারের মধ্যে। এটার কারণে মার্কসটা কাটে এসেতে। সো এসেতে এটা খেয়াল রাখা ইজ প্রিটি ইম্পর্টেন্ট, যে একটা কনসিস্টেন্সি যেন থাকে শুরু থেকে শেষ পর্যন্ত, টেন্সের যেন একটা কনসিস্টেন্সি থাকে, উপর নিচ একদম কনসিস্টেন্টলি। তো এই জন্য টেন্সটা জানা ইজ ইম্পর্টেন্ট। এবং এটা ছাড়াও টেন্স থেকে কোয়েশ্চেন আসবে, মোর অর লেস ইউ ক্যান বি শিওর অফ ইট। সো এই জন্য আজকে টেন্স কভার করতেছি। সো টেন্স, হোয়াট ইজ টেন্স? Tense is used to refer to the time of an action or event. Tense is the concept of time which may be present, past or future. So again, কোনো সেন্টেন্সে যে কাজটা করা হয় সেই কাজটা কি প্রেজেন্টে করা হচ্ছে, পাস্টে করা হয়েছিল নাকি ফিউচারে করা হবে, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে টেন্সের কাজ। টেন্সকে বেসিক্যালি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, সাব ক্যাটাগরিতে ভাগ করা যায়। সো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সো তিন ধরনের। সো একটা কাজ আমরা ইদার প্রেজেন্টে করতেছি, অথবা পাস্টে করেছি, অথবা ফিউচারে করব। এখন এই চারটা ক্যাটাগরিকে আবার এই তিনটা ক্যাটাগরিকে আবার চারটা ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করা যায়। পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে আরো ভাগ করা যায়। সো চারটা ক্যাটাগরি কি? চারটা ক্যাটাগরি হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি সিম্পল, ছোটবেলা থেকে পড়ে আসছি। সো এখন আমরা স্টার্ট করব উইথ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ইউজ করা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা কোনো রেগুলার কাজ বা রেগুলার একটা সত্য বা একটা ইউনিভার্সাল ট্রুথ বা এমন কিছু যেটাতে আমরা অভ্যস্ত সেটা নিয়ে কথা বলার ক্ষেত্রে। সো ফর এক্সাম্পল, দ্য সান রাইজেস, সূর্য, দ্য সান রাইজেস, ঠিক আছে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সূর্য সবসময় ওঠে। আরেকটা কি হতে পারে? দ্য স্কাই ইজ ব্লু, রাইট, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চিরন্তন সত্য। সো যেহেতু এটা চিরন্তন সত্য, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। সো আমরা যখন কোনো ইউনিভার্সাল ট্রুথ বা এমন একটা কাজ যেটা রেগুলার বেসিসে করা হচ্ছে বা একটা বেসিক একটা জেনারেল ট্রুথ, সেগুলা আমরা প্রকাশ করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি এরকম? এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সো এখানে দুইটা স্ট্রাকচার আছে ডিপেন্ডিং অন ওয়েদার সাবজেক্টটা ফার্স্ট পারসন হবে নাকি সেকেন্ড পারসন হবে নাকি থার্ড পারসন হবে। সো যখন সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হবে অথবা প্লুরাল হবে, তখন ফার্স্ট স্ট্রাকচারটা হবে। সো ফার্স্ট স্ট্রাকচারটা কি এরকম?
subject plus main verb plus object. So pretty simple. So first person second person এগুলা কি? So first person হইতেছে যখন একটা সেন্টেন্সে যে কথা বলতেছে সে নিজেকে রেফার করবে। জিনিসটা কিভাবে ইমাজিন করো, ধরো একটা রুমে তুমি আর তোমার বন্ধু কথা বলতেছো, রাইট? তুমি যখন নিজেকে উদ্দেশ্য করে কোনো কথা বলবা, আমি এটা করছি, আমি এটা বলছি, আই মি এরকম ভাবে যখন বলবা তখন হচ্ছে ফার্স্ট পারসন। যখন তুমি তুমি যার সাথে কথা বলতেছো তাকে যখন উদ্দেশ্য করে কিছু ইউজ করবা, যে প্রণয়গুলো ইউজ করবা, যেমন ইউ যেমন ইউ, তখন সেকেন্ড পারসন। আর যখন এমন কাউকে নিয়ে কথা বলবো যে হয়তো আমাদের ডিরেক্টলি আমাদের এই কনভারসেশনের অংশ না, তাকে যখন উদ্দেশ্য করে কিছু বলবো তখন হচ্ছে থার্ড পারসন। যেমন হিম, দে, अगेन সে আমাদের কনভারসেশনে নাই। সো বেসিকলি নিজেকে রেফার করলে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলতেছো তাকে রেফার করলে সেকেন্ড পারসন, এমন একজন যে হয়তো আমাদের কনভারসেশনের অংশ না কারেন্টলি, তাকে রেফার করলে থার্ড পারসন। সো এটা গেল ফার্স্ট স্ট্রাকচার। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ই অথবা ইএস প্লাস অবজেক্ট। সো এটা হচ্ছে अगेन যখন সাবজেক্টটা থার্ড পারসন থাকবে, সো যখন হিম, দে এরকম হিসেবে থাকবে। সো এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে ফার্স্ট পারসন, সো আই ইট রাইস, সো ফার্স্ট স্ট্রাকচার ফলো করছে। হি গোজ টু স্কুল, अगेन হি, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, সো যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন, হি গোজ, ভার্ব প্লাস গো হচ্ছে মেইন ভার্ব, এখানে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে ডিপেন্ডিং অন কি ভার্ব ইউজ করা হয়েছে। সো এই ক্ষেত্রে গো এর সাথে ইএস হবে, সো হি গোজ টু স্কুল। ভেরি সিম্পল। সো এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এমন একটা অ্যাকশনের ক্ষেত্রে যেটা এখন কন্টিনিউয়াস আছে, অথবা একটা এখন মানে এখন করা হচ্ছে বা এখন কন্টিনিউয়াস আছে, অথবা নিয়ার একটা ফিউচার কন্টিনিউয়াস থাকবে। সো খুব একটা দূরের ফিউচার না, খুব এটা নিয়ার একটা ফিউচার, অথবা বর্তমানে জিনিসটা কন্টিনিউয়াস আছে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে। সো আমি কারেন্টলি কাজটা করতেছি, অথবা খুবই নিয়ার একটা ফিউচার আমি কাজটা করব, সেগুলা বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম? Subject plus be verb, so be verb হয়ে যাচ্ছে am is are plus verb plus ing plus object. So example, I am eating rice, he is going to school, you are reading a book, she is coming home now, they are singing hard. So এগুলা হচ্ছে স্ট্রাকচার, হচ্ছে সাবজেক্ট দে, be verb am is are singing, so verb হচ্ছে sing, সেটার সাথে ing means gerund form, so they are singing, the object hard. So very simple. এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় যখন কোনো একটা কাজ হয়ে গেছে, বাট ওটার এফেক্ট যেটা, ওইটা এখনো কন্টিনিউয়াস আছে, বা এফেক্টটা এখনো রেলেভেন্ট। সো কাজটা পাস্টে ডান, the work has been completed, but ওইটার রেজাল্ট is still continuous. সো এটা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস past participle plus object. has অথবা have depend করে on whether the subject is plural or singular, সেটার উপরে। সো এক্সাম্পল হচ্ছে I have eaten rice, সো এখানে সাবজেক্ট হচ্ছে I, এখানে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে, সো have eaten, আচ্ছা সরি, এখানে ফার্স্ট পারসনের ব্যাপার, সিঙ্গুলার প্লুরাল পারসনের ব্যাপার আছে, শুধু সিঙ্গুলার প্লুরাল না, পারসনের ব্যাপার আছে। সেখানে যেহেতু ফার্স্ট পারসন আছে এই জন্য এখানে হ্যাভ হয়েছে। সো আই হ্যাভ ইটেন রাইস, সো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল, সো ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, রাইস অবজেক্ট। হি হ্যাজ গন টু স্কুল, যেখানে থার্ড পারসন আছে, থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ গন টু স্কুল। দে হ্যাভ, এই যে প্লুরাল, থার্ড পারসন, have done the work. It's very simple. So এখন হচ্ছে ফর এবং সিন্সের ডিফারেন্স, কারণ ফর আর সিন্সের মধ্যে অনেকের ডিফারেন্স হয় অন হাউ টু ইউজ, মানে সরি কনফিউশন হয় অন হাউ টু ইউজ ইট প্রপারলি। সো সেই ক্ষেত্রে ফর এবং সিন্সের ডিফারেন্সটা কোথায়? সো
ফর ইউজ করা হয় যখন কোনো একটা ডিউরেশন বোঝানোর চেষ্টা করতেছি বা কোনো মানে ডিউরেশন অফ টাইম এটা বোঝানোর চেষ্টা করতেছি, তখন ফর ব্যবহার করা হয়। সো ফর 30 ইয়ার্স, ফর 20 ইয়ার্স, ফর 50 ইয়ার্স, ফর 100 ইয়ার্স, এরকম। মানে আমি যখন কোনো একটা সময়ের অরিজিন এটা বোঝানোর চেষ্টা করব, তখন সিন্স ব্যবহার করা হবে। সো সিন্স 1975, সিন্স 5 o'clock, সিন্স 1 in the morning, এরকম। সো বেসিক ডিফারেন্স হচ্ছে, আমি যখন একটা ডিউরেশন অফ টাইম দেওয়া থাকবে যে 10 ঘন্টা, 10 বছর, 1 বছর, এরকম, তখন ফর হবে। আর যখন সময় শুরু থেকে বলা হবে, তখন সিন্স হবে। সো এক্সাম্পল হচ্ছে কামাল হ্যাজ বিন লিভিং ইন দ্য সেম হাউস ফর 10 ইয়ার্স। সেখানে কামাল এই কাজটা 10 বছর ধরে কন্টিনিউয়াসলি করছে, এখানে ফর হয়েছে কারণ এখানে একটা ডিউরেশন অফ টাইম দেওয়া আছে। Whereas Kalam has been living 1990. So কালাম 1990 থেকে ওখানে বসবাস শুরু করেছে and it's still present. So এখানে একটা অরিজিন অফ টাইম বোঝাচ্ছে যে কাজ এই সময় থেকে কাজটা শুরু হয়েছে ভার্সেস এই কাজটা এতদিন ধরে হচ্ছে। That's the basic premise of it. Okay, so use of already and yet. So এখন already আর yet এর ব্যবহার। So subject plus not plus verb in the past participle plus yet, এটা হইতেছে already, এটা হচ্ছে yet ইউজ করা, at অথবা yet অথবা already দুটো ইউজ করা স্ট্রাকচার। সরি, এটা হচ্ছে yet ইউজ করা স্ট্রাকচার। সো আমি যখন yet ইউজ করতে চেষ্টা করবো তখন subject plus not plus verb in the past participle plus yet, এবং এটা সাধারণত নেগেটিভ অর্থে ইউজ করা হয়, যে আমরা কাজটা এখনো করি নাই, আমরা এখনো কাজটা শেষ করতে পারি নাই, আমরা কাজটা আমি এখনো শুরু করতে পারি নাই। এইসব ক্ষেত্রে সাধারণত ইয়েট ইউজ করা হয়। আর অলরেডি ইউজ করা হয় যখন অলরেডি কাজটা হয়ে গেছে, যেমন এই কাজটা অলরেডি হয়ে গেছে, এরকম ক্ষেত্রে অলরেডি ইউজ করা হয়। আচ্ছা ভাইয়া, কোয়েশ্চেনের একটা অল ওভার আইডিয়া দিলে ভালো হতো। আচ্ছা, সো আমাকে এখানে একজন কোয়েশ্চেন করেছে, ইমতিয়াজ, এসবি ইমতিয়াজ। সো কোয়েশ্চেনে অল ওভার বলতে আই থিঙ্ক গ্রামার পার্ট মানে এসে থেকে থাকবে হচ্ছে 10 মার্ক, আর বাকি সব হচ্ছে গ্রামার মার্ক। গ্রামারে থাকবে হচ্ছে তোমাদের টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর কি আছে, তারপর রাইট ফর্মস অফ ভার্ব, এগুলা মেইন ইম্পর্টেন্ট গুলো আমি যেগুলো বলতেছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মেইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ওয়ার্ড, ভার্বস, টেন্স, আর কি আছে, সেকেন্ড দেখে বলি একটু। আমাদের এখানে একটা লেসন প্ল্যান দেওয়া আছে, ওখানে ঠিকভাবে একদম ডিটেইলে দেওয়া আছে কোনগুলো ইম্পর্টেন্ট, ওটা দেখে বলতেছি। গিভ মি আ মিনিট। preposition, pronoun, এগুলা নরমালি হবে। verbs, adjective। আচ্ছা, সো আমি যেটা সাজেস্ট করব, মোটামুটি মোরলেস কমন পাওয়ার জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে টেন্স, অ্যাজ আই সেড এখন যেটা করাচ্ছি টেন্স, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্বস, আর পার্টস অফ স্পিচ। এই টপিকগুলো পড়ে গেলে মোরলেস এখান থেকে সবগুলো আসবে, মোরলেস এই টপিকগুলো থেকে কোয়েশ্চেনগুলো আসবে মোরলেস। সরি, কোয়েশ্চেনটা আমি কমেন্টটা দেখি না অ্যাকচুয়ালি, এই জন্য একটু দেরি হয়ে গেছিল। আমি এখানে ফোনটা এক সেকেন্ড দিয়ে রাখি তাহলে। ওকে, হোপফুলি কোয়েশ্চেন আনসার হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ইউজ অফ অলরেডি এন্ড ইয়েট। সো ইয়েট ইউজ করা হবে যখন নেগেটিভ অর্থে, সো কোনো কাজটা আমি করি নাই, আমি কাজটা এখনো করতে পারি নাই, শেষ করতে পারি নাই, ভার্সেস অলরেডি, কাজটা অলরেডি হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে অলরেডি। সো উই হ্যাভেন্ট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, যে ইয়েট আমরা এখনো কাজটা শেষ করতে পারি নাই, রিপোর্টটা শেষ করতে পারি নাই, and we have already written our reports, so আমরা রিপোর্টটা অলরেডি শেষ করে ফেলছি। এই দুইটা ডিফারেন্স, ইউজ অফ অলরেডি and yet. ওকে,
সো এখন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এটা ইউজ করা হয় এমন একটা অ্যাকশনের জন্য, যেটা একটা সময় পাস্টে শুরু হয়েছে এবং এখনো কন্টিনিউয়াস আছে। মানে কাজটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট বাট ইট স্টিল কন্টিনিউয়াস টু দিস ভেরি মোমেন্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করা হয় এইসব ক্ষেত্রে। সো এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফ্রম ফর প্লাস অবজেক্ট। সো সিন্স ফ্রম ফর अगेन এটা ডিপেন্ড করে अगेन অরিজিন অফ টাইম ভার্সেস ডিউরেশন অফ টাইম এগুলোর উপরে। সো এক্সাম্পল তো হচ্ছে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days, he has he has been singing since morning, she has been reading in this school for 4 years. Very simple. So বই পড়া শুরু হয়েছে বা স্কুলে যা শুরু হয়েছে সে কাজটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট, বাট এখনো সেটা কন্টিনিউয়াস আছে। সো এটা হয়, এটার ক্ষেত্রে ইউজ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখন হচ্ছে past indefinite tense. So it is used to denote an action completed in the past or a past habit and result has not lasted. So past indefinite tense অথবা সিম্পল past tense যেটাকে বলে, এটা এমন একটা কাজের ক্ষেত্রে ইউজ করা হয় যে কাজটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট অথবা পাস্টে কোনো হ্যাবিট বা কাজ যেটা পাস্টে শেষ হয়েছে এবং ওটার রেজাল্ট এখনো কন্টিনিউয়াস না, মানে ওটার কাজটা শুরু হয়েছে পাস্টে, ওটার রেজাল্টও শেষ হয়ে গেছে, সো ইটস নট রেলেভেন্ট টু আস এনিমোর। সো এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সো এক্সাম্পল হচ্ছে আই এট রাইস, अगेन আমি পাস্টে অ্যাকশনটা কমপ্লিট করেছি এবং আমার ওইটার রেজাল্টও পাস্টেই রয়ে গেছে, ওটার রেজাল্ট এখন আর কন্টিনিউয়াস নাই। So he went to school, you did the work, he spent his boyhood in London, Luna sang a song, he played football. Again এগুলো সব পাস্টে হয়েছিল এবং পাস্টে এগুলো শেষ হয়ে গেছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, সো এটা এমন একটা অ্যাকশনের জন্য ইউজ করা হয় যেটা পাস্টে একটা সার্টেন সময় পর্যন্ত কন্টিনিউয়াস ছিল। সো হোয়াট ডাজ ইট মিন? সাধারণত এটা এমন ক্ষেত্রে ইউজ করা হয় যে আমি কথাটা বলতেছি প্রেজেন্টে, রাইট? লাইক কেউ আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি, সো আমাকে কেউ জিজ্ঞেস করলো যে আমি কি করতেছিলাম, সো আমাকে কেউ জিজ্ঞেস করলো আমি কি করতেছিলাম, আমি এখন বলতেছি যে আমি ভাত খেতেছিলাম। আমি কি করতাম? আমি এটা করতাম, ওইটা করতাম। সেকেন্ড, আমি কি করতাম না করতাম, এক সেকেন্ড, হোল্ড আপ। আচ্ছা, so as I was saying, এটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট, এটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট, এটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট, এটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট এবং এটা একটা সার্টেন টাইম পর্যন্ত কন্টিনিউয়াস ছিল। সো সো এটা শুরু হয়েছে ইন দ্য পাস্ট এবং এটা এখনো কন্টিনিউয়াস আছে। সো আমাকে ফর এক্সাম্পল এটা আমরা কখন ইউজ করি? আমরা ইউজ করি এটা সাধারণত যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে তুমি কি করতেছিলা বা এরকম ক্ষেত্রে। সো কাজটা আমি হয়তো পাস্টে করেছি, আমাকে এখন জিজ্ঞেস করছে তুমি ভাই কি করতেছিলা, তখন আমি বলতেছি যে হ্যাঁ আমি এটা করতেছিলাম বা ওটা করতেছিলাম। So এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। So the example হচ্ছে I was eating rice, he was going to school, they were playing football, এরকম। So again আমি পাস্টে যখন কাজটা করছিলাম আমি ওটা কন্টিনিউয়াসলি করছিলাম, I was eating rice for a certain period of time in the past. So the structure হচ্ছে দুটো স্ট্রাকচার আছে। সো যখন আমি when দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব বা when থাকবে সেন্টেন্সে তখন দুটো স্ট্রাকচার আছে। সো when
plus subject plus simple past tense, comma subject to plus past progressive, অথবা subject plus past progressive, comma when plus subject to plus simple past tense. So example হচ্ছে when Masum came home, Rafiz was watching television. So এটা হচ্ছে দুইটা সেন্টেন্স যখন থাকবে যখন দুইটা সাবজেক্ট থাকবে সেন্টেন্সে তখন এটা ইউজ করতে হবে। So when Masum came home, Rafiz was watching television, or Rafiz was watching television when Masum came home. একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস past progressive হবে past progressive plus while plus subject plus past progressive, অথবা while plus subject plus past progressive plus subject to plus past progressive. Again এটা হচ্ছে যখন দুইটা সাবজেক্ট থাকবে সেই ক্ষেত্রে। So example is Rafiz was watching television while Masum was reading a book. অথবা Masum was reading a book while Rafiz was watching a television. So এখন হচ্ছে past perfect tense. So past perfect tense কখন ব্যবহার করা হয়? Past perfect tense ব্যবহার করা হয় যখন দুইটা অ্যাকশন যেগুলো অলরেডি কমপ্লিট করা শেষ, এটার মধ্যে একটা কি বলে পাস্টে, এটার মধ্যে দুইটা অ্যাকশন আছে। প্রথম অ্যাকশন যেটা সেটা সেকেন্ড অ্যাকশন যেটা সেটা সিম্পল পাস্ট হবে আর প্রথমটা পারফেক্ট টেন্স হবে। সো সাউন্ডস ভেরি কনফিউজিং, আই নো। স্ট্রাকচার দিয়ে বুঝাই, এক্সাম্পল দিয়ে বুঝাই বা স্ট্রাকচার দিয়ে বুঝাই, ইটস গোনা বি আ লট ইজিয়ার। আগে আমি এক্সাম্পল দেখাই। সো হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। এখানে এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যেখানে দুইটা কাজ হচ্ছে। একটা হচ্ছে সে বাসায় আসছে আর আমি ভাত খাইছি। এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? আমার বাসায় আসাটা আগে হয়েছে নাকি আমার তার বাসায় আসাটা আগে হয়েছে নাকি আমার ভাত খাওয়াটা আগে হয়েছে? কোন কাজটা আগে হয়েছে? এই দুইটার মধ্যে আমি বাসায় আগে আসছি, তারপর সে ভাত খাওয়া শেষ করছে। সো এক্ষেত্রে লেটেড অ্যাকশন হচ্ছে রাইস খাওয়াটা। সো এক্ষেত্রে লেটেড অ্যাকশনটা সিম্পল টেন্স হবে আর আগেরটা পারফেক্ট টেন্স হবে। সো হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস, ভেরি সিম্পল। সো এটা দুইটা স্ট্রাকচার আছে। সো স্ট্রাকচারগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর plus second subject plus past form plus second object. So second স্ট্রাকচারটা ইউজ করা হয় যখন দুইটা সাবজেক্ট থাকবে। ফার্স্ট স্ট্রাকচারটা ইউজ করা হয় যখন একটা সাবজেক্ট থাকবে। সো এখানে এক্সাম্পল গুলো সব দেওয়া আছে উইথ দুইটা সাবজেক্ট, বাট আমি তো এটা সিম্পল একটা দেই। যেমন ফার্স্ট স্ট্রাকচার একটা এক্সাম্পল, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। So in the subject, let's say I had eaten rice. English actor. Past participle. I had eaten rice before. By I কিছু একটা। আর যখন দুটো সাবজেক্ট থাকবে তখন এই যে এবার দেখলাম। Character structure: first subject plus past form plus first object plus after plus second subject plus had plus past participle plus second subject. Okay, so একটা এক্সাম্পল দেই। জাহাঙ্গীর went home after he had gone to the store. আচ্ছা, সো এখানে দুইটা সাবজেক্ট আছে, দেখে মনে হচ্ছে একটা সাবজেক্ট, বাট এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এটা মিন করতেছে জাহাঙ্গীর বাসায় গেছে আফটার অন্য কারো কথা হইতেছে। এখানে একটু সেন্টেন্সে লেখার স্টাইলে একটু সমস্যা আছে, এই জন্য দেখে মনে হচ্ছে এখানে জাহাঙ্গীরের কথাই বলা হইতেছে, বাট অ্যাকচুয়ালি যেটা হইতেছে এখানে হি বলতে অন্য কারো কথা বলতেছে, সো সামওয়ান এলস। সো এখানে জাহাঙ্গীর বাসায় গেছে আফটার অন্য কেউ যখন দোকানে গেছে, এরকম ভাবে। সেখানে দুইটা সাবজেক্ট আছে এই জন্য। সো জাহাঙ্গীর ওয়েন্ট হোম আফটার হি হ্যাড গন টু দ্য স্টোর। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার করা হয়?
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় যখন একটা অ্যাকশন একটা সার্টেন পয়েন্টের আগে, মানে পাস্টে একটা সার্টেন পয়েন্ট সেটা আগে শুরু হয়েছে এবং ততক্ষণ পর্যন্ত কাজটা কন্টিনিউয়াস ছিল। সো লেটস সে একটা রেফারেন্স টাইম থাকবে, ওই রেফারেন্স টাইমের আগে কাজটা শুরু হয়েছে এবং ওই টাইম পর্যন্ত কাজটা কন্টিনিউয়াস ছিল। সো ফর এক্সাম্পল 1930 সাল হইতেছে আমাদের রেফারেন্স টাইম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজটা 1930-এ আগে শুরু হয়েছে এবং 1930 পর্যন্ত কাজটা কন্টিনিউয়াস ছিল। That's the basic premise of it. So এই সব সেন্টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়। সো এর স্ট্রাকচারটা কিরকম? এর স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স। अगेन ফর অথবা সিন্স কোনটা হবে সেটা ডিপেন্ড করে সময়, অরিজিন অফ টাইম ভার্সেস ডিউরেশন অফ টাইম, ওইটার উপরে। প্লাস বিফোর অথবা when প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। সো যদি এক্সাম্পল দেই, আই হ্যাড ইটেন রাইস when he came home, ঠিক আছে? এখানে ফার্স্ট সাবজেক্ট আই হ্যাড ইটেন, I had been eating, so main verb ing rice when he came home. So টাইম রেফারেন্স হচ্ছে when he came home। এখানে সার্টেন পয়েন্ট ইন টাইম হচ্ছে সে বাসায় আসাটা, সে বাসায় আসার আগ পর্যন্ত আমি ভাত খাচ্ছিলাম, রাইট? সো এটা আমি বুঝাচ্ছি উইথ দিস সেন্টেন্স, এই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে লিখতে হয়েছে। अगेन স্ট্রাকচারটা আই হ্যাড বিন ইটিং রাইস when he came home। সো এখন হচ্ছে আমরা ফিউচার টেন্সে চলে আসছি। সো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করা হয়? ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় যখন একটা অ্যাকশন will be done or will happen in the future। সো কাজটা ফিউচারে হবে সেটা বোঝানোর খাতিরে ইউজ করা হয়। ভেরি সিম্পল। সো সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস shall অথবা will প্লাস verb প্লাস অবজেক্ট। ভেরি সিম্পল। সো এটা এক্সাম্পল হচ্ছে I will or I shall do the work, they will or they will do the work, এরকম। এখন হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা? ইট ইজ used when an action is thought to be going on in the future। সো আমি প্রেডিক্ট করতেছি যে কাজটা ফিউচারে কন্টিনিউয়াস থাকবে, বা আমি প্রেডিক্ট করতেছি যে ফিউচারে কাজটা হবে বা হতে থাকবে বা এরকম ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। সেটা স্ট্রাকচারটা হতেছে সাবজেক্ট প্লাস shall অথবা will প্লাস be প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো এক্সাম্পল হচ্ছে I shall be reading the book। সো আমি প্রেডিক্ট করতেছি যে আমি ভবিষ্যতে বইটা পড়তে থাকবো, অথবা ভবিষ্যতে আমি প্রেডিক্ট করতেছি যে আমি গান গাইতে থাকবো। সো अगेन আমি যখন ফিউচারের জন্য কিছু প্রেডিক্ট করব তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। ভেরি সিম্পল। সো এখন হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স কখন ইউজ করা হয়? ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করা হয় টু ইন্ডিকেট আ কমপ্লিটেড অ্যাকশন বাই আ সার্টেন টাইম ইন দ্য ফিউচার। ইট ইজ মোস্ট অফেন ইউজড উইথ টাইম এক্সপ্রেশন। সো আমি বলতেছি যে এই একটা সার্টেন সময়ের আগে কাজটা শেষ হয়ে যাবে, বা এই সার্টেন সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। এখানে টাইম এক্সপ্রেশন বলতে ওই সময়টাকে বোঝানো হচ্ছে যে কোনো কিছু একটা ফিউচারে হবে, ওই কাজটা সময় বা কাজটা হওয়ার আগে বা ওই কাজটা হওয়ার মাঝখান দিয়ে কাজ, আমার যে কাজটা সেটা হয়ে যাবে। আমি এক্সাম্পল দিয়ে বুঝলে it will be a lot easier. I shall have done the work before my father comes। এখানে my father আসা হতেছে এখানে টাইম এক্সপ্রেশন। আমি বলতেছি যে আমার যে কাজটা আছে সেটা আমার বাবা আসার আগে আমি শেষ করে ফেলবো। So I shall have done the work before my father comes, এরকম। You shall have finished reading the book by 4 p.m. Again এখানে 4 p.m. হচ্ছে আমাদের টাইম এক্সপ্রেশন। আমরা ধরে নিতেছি যে 4 p.m. এর আগে কাজটা শেষ হয়ে যাবে। সেটা স্ট্রাকচারটা কিরকম? স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সাবজেক্ট প্লাস shall অথবা will প্লাস have প্লাস past participle প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর অথবা by প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। ভেরি সিম্পল। সো এখন হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ করা হয়? It is used when an action will have been continuing by certain future time। So ফিউচার একটা সার্টেন সময় পর্যন্ত কাজটা কন্টিনিউয়াস থাকবে।
সেইটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। সো স্ট্রাকচারটা হতেছে ফার্স্ট সাবজেক্ট প্লাস shall অথবা will প্লাস have been plus main verb plus ing plus first object plus second subject plus main verb plus second object. So example, we shall have been waiting for you until you come back. Okay, so we shall have been waiting for you until you come back. So এখানে subject হচ্ছে we, first subject, shall will, shall, have been, main verb waiting, so waiting এর সাথে ing, waiting, first object for you until, second subject you come back, main verb you come back. Very simple. Okay, so আজকে এই পর্যন্তই। আমাদের টেন্সে আর সেভাবে কোনো ব্রিটিশ হওয়ার কিছু বাকি নাই। সো তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লাগে থাকে, লাইভ ক্লাসটা ভালো লাগে থাকে, তাহলে আমাদের ব্র্যাক, এনএসইউ, ইসওএস, এআইইউবি, ইউএপি এটার কোর্স তোমরা পারচেস করতে পারো, কোর্সে ইনরোল করতে পারো। এই কোর্সে তোমরা পাচ্ছ অনলাইনে লাইভ ক্লাস, সাথে তোমরা রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেস পাচ্ছ, প্রতিটা চ্যাপ্টার এবং প্রতিটা টপিক ওয়াইজ লেকচার শিট থাকবে, সাথে সাথে মডেল টেস্ট বা কোয়েশ্চেন সলভিং থাকবে। এছাড়া যদি কোনো স্পেশাল গাইডলাইন বা স্পেশাল হেল্প লাগে সেটা থাকবে। এর সাথে অনলাইন কুইজ, প্রতিটা চ্যাপ্টারের জন্য অনলাইন কুইজ থাকবে। এবং আমাদের যে অ্যাডমিশন প্রিপারেশন বইটা দেখছো সেটা কমপ্লিটলি ফ্রি। এখন কারো যদি কোনো টেন্স রিলেটেড বা ইন জেনারেল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি করো, যদি না থাকে তাহলে আমি লাইভটা আজকে এখানে এন্ড করবো। ও, আর তোমাদের যদি কোনো ফার্দার ইনফরমেশন লাগে তাহলে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলা সেটার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের আইকন অ্যাডমিশনের ফেসবুক পেজের সাথে যোগাযোগ করতে পারো রিগার্ডিং যদি অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোর্সে এনরোল করার রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখানে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আমি আগে বলেছি আবার বলতেছি যে কোয়েশ্চেনটা ওভারঅল ইসওএস ইউনিভার্সিটি কোয়েশ্চেনটা ওভারঅল গ্রামার হেভি হয় বেশি। অন্য ইউনিভার্সিটি যেমন এস এর উপর একটা ভেরি স্ট্রং এমফেসিস থাকে, ইসওয়েস্টে এস এর উপর সেরকম স্ট্রং এমফেসিস নাই। ইসওয়েস্টে এস এর জন্য 10 মার্ক 100 ওয়ার্ডের, ভেরি সিম্পল। এটি এইচএসসির মতো হবে। হ্যাঁ, এসবি ইমতিয়াজ ভাই বলো। সো এটা মেইনলি গ্রামার টপিক থেকে কোয়েশ্চেনগুলো আসবে। হ্যাঁ, সো ওইটাই দিচ্ছিলাম আমি। তোমার যে কমেন্ট ওটা আগে পড়া হয় নাই, এখন পড়ে আবার আনসার দিচ্ছিলাম। সো অ্যাজ আই ওয়াজ সেইং, ইসওএসের কোয়েশ্চেনটা হচ্ছে খুবই গ্রামার হেভি, এসেটা একটু রিলেটিভলি কম হেভি। এসে থেকে 10 মার্ক থাকবে। এসেটা 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ওই এইচএসসি তে যেভাবে আমরা এসে লিখতাম ওভাবেই লিখতে হবে, মোরলেস ভেরি সিমিলার টু দ্যাট। সে এসে সো এইচএসসি তে লেখার অভিজ্ঞতা থাকলে ইটস গোনা বি ভেরি ইজি ফর ইউ। আর গ্রামারের যে ব্যাপারটা, গ্রামার হচ্ছে তোমার যে মেইন ইম্পর্টেন্ট টপিকগুলো, যেমন সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, তারপর আর কি টেন্স, প্রেপোজিশন, আর্টিকেল, এই টপিকগুলো থেকে অনলি এসে এই থাকবে না, অনলি এসে থাকবে না, লাইক এসে থাকবে হচ্ছে 10 মার্কের, একটা এসে থাকবে মোস্ট লাইকলি একটা এসে থাকবে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট 100 ওয়ার্ডের মধ্যে এসে লিখতে হবে এবং এটা ডিসক্রিপটিভ এসে থাকবে। তো কোনো একটা টপিক দিবে, বলবো ওটা সম্পর্কে যা যা জানো সেটা লিখো বা ডিসক্রাইব করে লিখো, এরকম কোনো এসে থাকবে মোস্ট লাইকলি। মানে হিস্টরি এখন রিসেন্টলি আমরা যেটা দেখা, আরেকটা জিনিস, সো আমরা রিসেন্টলি, এটা আগে হতো না, এখন রিসেন্টলি শুরু হয়েছে যে ইউনিভার্সিটিগুলা, স্পেশালি যে ইউনিভার্সিটিগুলা জুলাই রেভলিউশনে খুবই একটা স্ট্রং রোল প্লে করছে, সেই ইউনিভার্সিটিগুলা এই জুলাই রেভলিউশন, রিসেন্ট অ্যাফেয়ার্স বলতে মেইনলি জুলাই রেভলিউশন এইসব টপিক নিয়ে কোয়েশ্চেনগুলা ইনকর্পোরেট করা শুরু করে দিছে। সো এটার একটা এক্সাম্পল হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই যে এই অ্যাডমিশন ইনটেক যেটা হলো, লাস্টে যে ইনটেক হলো সেটাতে তারা জুলাই রেভলিউশন থেকে জুলাই রেভলিউশন সম্পর্কে লিখতে বলছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই রেভলিউশন নিয়ে লিখতে দেওয়া একটা টেন্ডেন্সি চলে আসতেছে, বাট মেইনলি তারা মেইনলি কি বলে
ইয়ে থেকে দেওয়ার চেষ্টা করে, লাইক জেনারেল টপিক দেওয়ার চেষ্টা করে। আপনাদের বইয়ে কোয়েশ্চেন, হ্যাঁ আমাদের বইয়ে আপনারা কোয়েশ্চেন স্যাম্পল পাবেন, মডেল টেস্ট আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার কি জানি এসে গুলো আসছে ওগুলাও আছে, সব আছে। আর হ্যাঁ কি বলে, অ্যাজ আই সেড আবার বলতেছি যে ইংলিশ গ্রামারের জন্য সাবজেক্ট এগ্রিমেন্ট, প্রেপোজিশন, আর্টিকেল, টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস, এগুলাই মেইনলি আসে, এগুলা থেকে আসবে, পাস স্পিচ, এগুলাই মেইনলি ইম্পর্টেন্ট টপিক। এগুলার বাইরে আসলে সেভাবে কোয়েশ্চেন করার কোনো চান্স নাই, করেও না। এগুলা পড়ে গেলে ইউ উইল বি মোর লেস শিওর যে গ্রামার থেকে খুবই হাই মার্কস আসবে। সব ডিপার্টমেন্টের জন্য কি সেম কোয়েশ্চেন হয়? অ্যাজ ফার অ্যাজ আই নো সব ডিপার্টমেন্টের জন্য সেম কোয়েশ্চেন হয়। এখন ওয়েদার তুমি স্টেম স্টেম ফিল্ডে পড়তে চাচ্ছ নাকি স্টেম ফিল্ডের বাইরে পড়তে চাচ্ছ সেটার উপর বেস করে হয়তো ফিজিক্স কেমিস্ট্রিটা অ্যাড বা মাইনাস হতে পারে। আমি মেইনলি ইংলিশ সম্পর্কে আমি জানি, বাট ইংলিশটা অ্যাজ ফার এর জন্য সবারই থাকবে, ম্যাথসটা থাকবে কিনা আমি শিওর না অ্যাকচুয়ালি। But as I was saying, এটা East West English question actually pretty simple হয়। So এটা না actually আচ্ছা, so এটা একটা ইন্টারেস্টিং জিনিস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সম্পর্কে। ইস্ট ওয়েস্টে লেটস সে হাইপোথেটিক্যালি তুমি তিনটা সাবজেক্টে এক্সাম দিতেছো, ঠিক আছে? ম্যাথস, ফিজিক্স আর ইংলিশ। তারা সাধারণত সব সাবজেক্ট ইজি রাখে, একটা সাবজেক্ট কঠিন করে। সো হাইপোথেটিক্যালি ধরো পরীক্ষা দিতেছো, তোমার ইংলিশ আর ম্যাথ খুব ইজি কোয়েশ্চেন দিবে, ইজি কোয়েশ্চেন বলতে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিবে, লাস্টে ফিজিক্সের কোয়েশ্চেন একটা কঠিন দিবে। এটা করার তাদের টেন্ডেন্সি আছে ইস্ট ওয়েস্টে, যদি তারা আটকাইতে চায় আর কি, যখন তারা আটকাইতে চায়। বাট ইউজুয়ালি তারা এই কোয়েশ্চেন খুব ইজি করে, সো এটা না আসলে খুব একটা ভয় পাওয়ার দরকার নেই। ইংলিশের ডিপার্টমেন্টের জন্য কি কি থাকতে পারে? ইংলিশ ডিপার্টমেন্টের জন্য বললাম ইংলিশ, ইংলিশ দিতে হবে, ইংলিশ প্রফেসর দিতে হবে। অ্যাকচুয়ালি আমাদের এই কি কি থাকবে বা আমাদের এটার জন্য আরেকটু বিস্তারিত জানার জন্য তোমার জন্য বেটার হয় তুমি আমাদের আইকন অ্যাডমিশন এই যে এক্সিকিউটিভ বা একাডেমিক্স এর যারা আছে ওনারা এগুলো সম্পর্কে বেটার জানে, তো ওনারা এটা থেকে আরো বেটার ইনফরমেশন দিতে হবে আমার থেকে। বাট আমি যত জানি ইংলিশ আর ম্যাথ দিতে হয়, এছাড়া যদি কিছু দিতে হয় কিনা আমি এক্স্যাক্টলি শিওর না। সো কাইন্ডলি আমাদের ফেসবুক পেজে একটু নক করে জিজ্ঞেস করে নিও, ওনারা তোমাকে একদম অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবে হোপফুলি। আর এমনি পড়ার ক্ষেত্রে তুমি যদি অ্যাজ আই সেড কোন টপিকগুলো ইংলিশে ইম্পর্টেন্ট সেটা তো বললামই, সাবজেক্ট এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, প্রিপোজিশন, আর্টিকেল, এগুলোর বাইরে সেভাবে কোনো কোয়েশ্চেন করার সুযোগ নেই। আর কম্প্রিহেনশনের যে পার্টটা, সো অনেকে কম্প্রিহেনশন একটা টিপ দেয়, সময় বাঁচানোর টিপ দেয়। সো কম্প্রিহেনশনের ক্ষেত্রে সবাই যেটা করে সেটা হচ্ছে তারা আগে কোয়েশ্চেনটা পড়া শুরু করে, কোয়েশ্চেন মানে প্যাসেজটা পড়ে আগে, প্যাসেজগুলো পড়ার পরে তারপর কোয়েশ্চেন করে সলভ করা শুরু করে। এটা করলে অনেক সময় নষ্ট হয়, এত সময় নষ্ট করার সময় কারো নাই। সো কম্প্রিহেনশন পার্টটা কম সময় কিভাবে সলভ করবে, তাই না? কম্প্রিহেনশন পার্টটা কম সময় সলভ করার বেস্ট ওয়ে হচ্ছে প্রথমে কোয়েশ্চেনগুলো পড়বো, প্যাসেজ পড়ার দরকার নেই, প্যাসেজের দিকে তাকানোর দরকার নেই, প্যাসেজ তাকানোর দিকে তাকানোর আগে কোয়েশ্চেনগুলো পড়ে নেব। সম্ভবত 8টা কোয়েশ্চেন বা 10টা কোয়েশ্চেন থাকে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। প্রথমেই কোয়েশ্চেনগুলো পড়ে নিব, কোয়েশ্চেনগুলো পড়ে নিলে একটা আইডিয়া হবে অন কি কি টপিকস আছে, কোন কোন জায়গা দাগাইতে হবে বা কি কি জিজ্ঞেস করছে আমাকে, রাইট? আর প্রথম দুইটা কোয়েশ্চেনে একটা মেন্টাল নোট, মানে বেসিক্যালি প্রথম দুইটা কোয়েশ্চেন মনে রাখতে হবে। প্রথম দুইটা কোয়েশ্চেন মনে রাখলে যখন আমি প্যাসেজগুলো গো থ্রু করবো, আমি দেখা যাবে যে ফার্স্ট মানে কাইন্ড অফ সিকোয়েন্স ভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার সাধারণত ফার্স্ট প্যারাগ্রাফ বা ফার্স্ট বা সেকেন্ড প্যারাগ্রাফ এরকমের দিকে পাওয়া যাবে, মানে ফার্স্ট কোয়েশ্চেন আনসারগুলো ফার্স্ট দিকে পাওয়া যাবে, এভাবে করা। এটা সাধারণত হয়, এটার সব সময় না, বাট এটা রিলেটিভলি 80 থেকে 90% ক্ষেত্রে যখন কম্প্রিহেনশন দেয় এভাবে এই কম্প্রিহেনশনটা দেওয়া হয়। সো अगेन কম্প্রিহেনশনের সময় বাঁচানোর বেস্ট ওয়ে হচ্ছে আগে কোয়েশ্চেনগুলো পরে জাস্ট মনে রাখবা, ট্রাই টু রিমেম্বার দ্য কোয়েশ্চেনস এন্ড দেন প্যাসেজ পড়বা। প্যাসেজ আগে পড়ার দরকার নেই,
আগে প্যাসেজ পড়তে গেলে সময় নষ্ট, এনার্জি নষ্ট, সব নষ্ট। হোপফুলি বুঝতে পারছি আমি। হোপফুলি আমি সবাইকে সবকিছু ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। ওকে ভাই, কার যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে লাইভটা আমি এখানেই চেঞ্জ করব, সরি এন্ড করবো, এন্ড করব। যদি কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি লাইভটা আজকে এখানে এন্ড করতেছি। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আরো ফার্দার কোয়েশ্চেন থাকে অ্যাডমিশন রিলেটেড, আমাদের আইকন অ্যাডমিশন এই পেজের সাথে যোগাযোগ করো, সব ইনফরমেশন পেয়ে যাবা, একদম সুইফটলি ইনফরমেশন পেয়ে যাবা। ওকে, হোপফুলি আজকে তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি লাইভটা আজকে এখানেই শেষ করছি। গুড লাক ফর ইউর এক্সামস, হোপফুলি ইউ গাইস আজকে লাইভটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অ্যাগেন ওয়েট হোয়াট, যদি লাইভটা ভালো লাগে থাকে তাহলে গুড লাক ফর ইউর এক্সামস, আর কি এটাই, সেটা আর কিছু বলার নাই আজকে অ্যাকচুয়ালি। এন্ড অ্যাজ আই ওয়াজ সেইং, এটা নিয়ে আসলে খুব একটা প্যারা খেয়ে লাভ নাই। ইংলিশ ইজ গোইং টু বি ভেরি ইজি, মোরালেস কোয়েশ্চেন সবই ইজি হয়। বাস টাস দ্য ফিজিক্স, ফিজিক্স কেমিস্ট্রি এইসব কোয়েশ্চেন, সো ওগুলা ফিজিক্স কেমিস্ট্রি ভাইয়াদের দায়িত্ব, আমার দায়িত্ব না। ঠিক আছে, হোপফুলি গুড লাক ফর এক্সামস, আল্লাহ হাফেজ।